আজকে আমাদের ক্লাস 2, তাই তো? আগে একটু দেখে নেই আজকের ক্লাসে কি কি থাকবে। বেসিক শেপস, ট্রান্সফরমেশন, কম্বাইন শেপস, সিলেকশন, অর্গানাইজেশন। ক্লাস শুরু করার আগে কালকে যা যা দেখানো হয়েছে সবাই কি বাসায় প্র্যাকটিস করেছেন? কারো কোনো প্রবলেম করেন নাই বাসায়? কেন ইনস্টলই হয় নাই? আচ্ছা, আপডেট না করেন আগের ভার্সনও তো করতে পারতেন। দেখছেন তো? সবাই দেখছেন? কারো কোনো প্রবলেম? এটা বুঝতে পারছেন তো? যাক, আলহামদুলিল্লাহ। মিলাইতে পারেন নাই, কিছু করার চেষ্টা করছেন? করছেন? মানে বিষয়টা হচ্ছে আপনি যদি বাসায় গিয়ে ট্রাই না করেন তাহলে তো হবে না। আপনি ট্রাই করবেন, ট্রাই করার পরে যেটা না পারবেন তখন পরের দিন আবার ওটা নিয়ে আমাদের কিছুক্ষণ সময় ওটা নিয়ে আলোচনা থাকবে। ট্রাই তো করতে হবে। আপনারা এইদিকে সময় দিবেন, এখানে যাই দেখবেন এগুলো গিয়ে বাসায় গিয়ে অবশ্যই অবশ্যই সময় দিতে হবে এগুলোর পিছনে, না হলে হবে না। সবার এমনিতে সফটওয়্যার 3 ইনস্টল করা হয়েছে নাকি? ক্র্যাক করতে পারেন নাই? এটা টিউটোরিয়াল আবার দেখবেন, টিউটোরিয়ালগুলো আরো ভালোভাবে দেখবেন। যদি এই ভার্সনটা একবারে নাই পারেন তাহলে আগের ভার্সনটা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন ব্যাকআপ, ঠিক আছে? তবে আপনি আগের ভার্সনটা দেওয়ার পরেও সেটা সার্ভার থেকে আপডেট করতে পারবেন, আপডেট করে 18 আসতে পারবেন। রঞ্জুমের কাছে কি 15? সার্ভার থেকে আপডেট দিয়ে দিবেন, তখন আবার ক্র্যাকটা দিবেন আগেরটা যেভাবে দিবেন, ঠিক আছে? লাঞ্চ করার আপনি আপডেট দেওয়ার পরে যখন লাঞ্চ করার আগে আপনি ক্র্যাকটা দিয়ে নেবেন, তাহলেই হবে। সবার মনে আছে তো কালকে আমরা প্রিন্ট প্রথম ডকুমেন্ট ওপেন করার সময় প্রিন্ট দিয়ে নিছি, A4 সাইজ ল্যান্ডস্কেপ নিলাম, আসলে কি সফটওয়্যার নিয়ে ঘাটাঘাটি করতে হবে। আপনারা যদি সফটওয়্যার ওপেন করার পরে মনে হয় যে না কোথায় থেকে কি দিব আবার কি হয়ে যায়, এরকম চিন্তা কেউ করবেন না। মানে এক কথায় ভয় পাওয়ার কিছুই নাই, সফটওয়্যার নিয়ে খেলা করতে হবে। এক কথায় খেলবেন সফটওয়্যারের, এগুলো এইদিকে ওইদিকে, এখান থেকে একটা নিয়ে যাবেন আবার নিয়ে এখানে রাখবেন, মানে যা খুশি করবেন, এখান থেকে কেটে দিবেন আবার নিয়ে আসবেন, সফটওয়্যার নিয়ে খেলবেন। আপনার আরেকটা জিনিস দেখবেন, আপনি যখন নিজে নিজে এক্সপেরিমেন্ট করে কোনো কিছু বের করতে পারবেন তখন এক হলো এটা আপনার একবারে মানে যতদিন বাঁচবেন এটা মাথায় থাকবে। নিজে নিজে যদি কোনো কিছু বের করতে পারেন, কোনো কাজ নিজে নিজে একটু একটু হলেও যদি করতে পারেন, ওটা আপনাদের অনেক দিন মনে থাকবে, ওটা ভুল হবে না কখনোই। আর দেখে দেখে শিখবেন, একটা সময় প্র্যাকটিস না থাকলে ভুলে যাবেন। তো প্র্যাকটিস অবশ্যই করতে হবে, সবাই বাসায় গিয়ে প্র্যাকটিস করতে হবে।
আর দ্বিতীয় হচ্ছে যখন নিজে নিজে একটা কাজ করবেন নিজের কাছেও ভালো লাগবে। একটা কিছু যখন করে ফেলতে পারবেন তখন ভালো লাগবে, আরো কাজ করার ইচ্ছা জাগবে, আগ্রহ জাগবে। কাজকে অবশ্যই ভালো লাগাইতেই হবে, ভালো না লাগলে কাজের প্রতি আগ্রহ আসবে না। কাজ বলতে ডিজাইন, তখন ডিজাইন করতেও ভালো লাগবে, ডিজাইনের পেছনে সময় দিতেও ভালো লাগবে। আর সময় না দিলে তো হবেই না, সময় অবশ্যই দিবেন। আজকে প্রথমে আমরা শেপস টুলস নিয়ে কথা বলবো, এটাই শিখবো। এটা হচ্ছে শেপ টুলস, বিভিন্ন ধরনের শেপ এখান থেকে নেওয়া যায়। ডিজাইনের ক্ষেত্রে আমাদের অনেক ধরনের শেপ দরকার হয়। শেপ কোনটা? স্কোয়ার, রাউন্ড, অনেক ধরনেরই থাকে। এগুলোই শেপ, এগুলো দিয়ে আমাদের ডিজাইন করতে হবে। তো বিভিন্ন ধরনের এটা এটা এই টুলসটাই হচ্ছে শেপ টুলস। তো এখানে দেখেন নিচে কর্নারে একটা সাদা ছোট একটা ইয়ে আছে, এটা হচ্ছে, এটা থাকার মানে হচ্ছে এটা ভেতরে আরো কিছু এডিশনাল টুলস আছে। হ্যাঁ, তো এডিশনাল টুলস গুলা কিভাবে বের করতে হয়? এই টুলসটার উপরে আমি ক্লিক করে হোল্ড করে রাখবো। আমি ক্লিক কিন্তু ছাড়ি নাই, হোল্ড করে রেখেছি। তো হোল্ড করে রাখলেই এখানে আসবে। এখন আমার যে টুলস, যেই শেপটা আমি নিব, আমি এই শেপটাই নিলাম, রিট্যাঙ্গেল শেপ। এটার নাম হচ্ছে রিট্যাঙ্গেল শেপ। আবার এখানে রাইট বাটন ক্লিক করলে এই যে দেখেন এটা আসে। এটা আসার পরে এই যে পাশে আরেকটা ছোট একটা ডট দেওয়া আছে, এখানে ক্লিক করলে এটা আরেকটা মেনু বারের মতো চলে আসে, টুল বারের মতো আরেকটা চলে আসে। ঠিক আছে, এই শেপগুলাই, এখানে যে এডিশনাল শেপগুলো ছিল এগুলাই আবার এখানে চলে আসছে। মানে আপনার কাজের সুবিধার্থে আপনি এভাবে রাখতে পারেন, শর্টকাটে রাখতে পারেন, কিংবা এখান থেকে প্রত্যেকটা যতগুলোর মধ্যে ইয়েটা আছে প্রত্যেকটারই এডিশনাল আরো কিছু টুলস ভেতরে থাকে। তো এই শেপটার নাম কি? রেক্ট্যাঙ্গেল শেপ। যে কোনো শেপ আমি যখন প্রথম নিব তখন সেটা ডিফল্ট একটা কালার হয়। ডিফল্ট ভাবে যেরকম দেওয়া আছে ওরকম একটা কালার হয়। কালারটা কি হয় দেখেন, কি কালার আছে? ভেতরে ফিল কালারটা হোয়াইট, বর্ডার আছে ব্ল্যাক কালার। বর্ডারটাকে বলে স্টক, ইলাস্ট্রেটরের ভাষায় বর্ডারটাকে বলে স্টক, আর ভেতরেটা হচ্ছে ফিল কালার। তো আমরা চাইলে কালারগুলো আমরা আমাদের মতো করে যখন যাই ডিজাইনের জন্য যেই কালার প্রয়োজন হবে আমরা ওই কালারটাই নিব। কালার চেঞ্জ করি কিভাবে? এই যে দেখেন, এটা হচ্ছে এখানে যখন আমি মাউসটা নিয়ে ধরবো, এখানে হোয়াইট কালারটা ভেতরে ফিল কালার, এটাই হচ্ছে ফিল কালার। কালার চেঞ্জ আসলে কয়েক জায়গা থেকেই করা যায়, কারণ আপনার যেখান থেকে করতে সুবিধা হবে আপনি সেখান থেকেই করবেন। এখান থেকে আমি ক্লিক করলাম, এই যে কালার সোয়াচ আসছে, এখান থেকে আমি যে কালার দিব সেই কালারটাই হবে। এটা হচ্ছে ফিল কালারটা, ভেতরের কালারটা। আবার দেখেন এখানে পাশেই কালারটা হচ্ছে স্টক কালার। এখানেও একইভাবেই আমি অন্য কালার যদি দেই, স্টক কালার আসছে। তো ফিল কালার, ফিল হচ্ছে ভেতরেরটা, স্ট্রোক হচ্ছে আউটলাইনটা, বর্ডারটা। ওকে, বর্ডারটা চিকন মোটা যা খুশি যেভাবে খুশি ব্যবহার করা যায়, এগুলো পয়েন্ট হিসাবেই থাকে, পয়েন্ট হিসাবে আসে। তো প্রথম ডিফল্ট ভাবে থাকে 1 পয়েন্ট। পয়েন্টটা হচ্ছে এখানে, স্ট্রোকটা আমি কত পয়েন্ট দিব, স্ট্রোকটা কত পয়েন্ট দিব এখানেই থাকে। এই যে উপরেরটা দিলে বাড়তে থাকে, নিচে দিলে কমতে থাকে। আবার আমার যদি একবারে এইভাবে একটা একটা করে না উঠে, আমার যদি 10 পয়েন্ট দিতে হয়, আমি 10 দিয়ে এন্টার দিব, 10 পয়েন্ট হয়ে যাবে। তো কালারের জন্য কালারের মেনু এখানে একটা আছে, মেনু বার। আবার কালারে একটা প্যানেল আছে, এই প্যানেল থেকেও আমরা কালার চেঞ্জ করতে পারি। দেখেন আমি যে প্রিন্ট নিছি, প্রিন্ট আমার ডকুমেন্টটা কিসে নিছিলাম? প্রিন্টের জন্য। প্রিন্টের জন্য নেওয়াতে আমার এখানে 4টা কালার আসছে, CMYK।
কালার নিয়ে আমরা ওই দিনও কথা বলছিলাম, তাই না? তো 4টা কালার আসছে। আমি চাইলে এখান থেকেও কালার আমার যেদিকে মানে দরকার, ভালো লাগবে চোখে, আমরা ডিজাইনের ক্ষেত্রে একটা ডিজাইন করতে গেলে তখন মানে বিভিন্ন কালার দিয়ে দেখি কেমন লাগে। তো এখান থেকে আমরা একটু লাইট ডিপ এদিক সেদিক নিয়ে, এটা হচ্ছে আপনার সায়ান 100%, এই যে এখানে আবার পয়েন্ট আছে, আপনি চাইলে এখান থেকেও দিতে পারেন 50। অনেক সময় আপনাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দিয়ে দিবে যে আমার এই কালারটা চাই। তো আপনার যখন কোনো কালার দরকার হবে, ক্লায়েন্ট ধরেন দিয়ে দিল রেড কালার চাই, কারণ আপনার রেড কালার তো রেডের মধ্যে একটু লাইট ডিপ অনেক রকমই হইতে পারে, তাই না? আমি এখানে কালার এখান থেকে অনেকভাবেই দেওয়া যায়, কালার দেওয়ার সিস্টেম অনেক, এই যে এখানেও আছে, অনেক জায়গা থেকেই দেখা যায়। আপনার যেখানে সুবিধা হয় সেখান থেকে দিবেন, প্যানেল থেকেও দিতে পারেন, টুলবার থেকেও দিতে পারেন, উপরে সাব মেনু বার থেকেও দিতে পারেন, যেভাবে ইজি মনে করবেন সেখান থেকেই দিবেন। তো যাই হোক, এখন ক্লায়েন্ট আপনাকে রিকোয়ারমেন্ট দিয়ে দিল আমার রেড কালার চাই। তো রেড কালার আপনি তো আর জানেন না রেড কালার কোথায় দিলে রেড কালার হয়, কিংবা কমন কালার আপনি হয়তো ডিজাইন করতে করতে আপনার মাথায় কমন কালার গুলোর কোড কিংবা মনে থাকবে, জানা হয়ে যাবে, কিন্তু এমন কিছু কালার আসবে ওগুলো আপনি আগে হয়তো দেখেনও নাই, দেখলেও জানেন না, নাম জানি না, এরকম এখনো অনেক কালার আসে আমি যখন ডিজাইন করি, তাই এমন আমি অনেকগুলো নামও জানি না, শুনিও নাই নাম। তো এগুলা বের করতে হয় গুগল থেকে, যেই কালারটা দিয়ে দেয় ক্লায়েন্ট ওই কালারটার নাম লিখে, আমি যদি ব্লু দেই, গুগল সম্পর্কে তো সবাই জানেন, যাই প্রয়োজন গুগল মামার কাছ থেকে পাওয়া যায়। এই যে কালার কোড, কালারে একটা কোড থাকে, প্রত্যেকটা কালারেরই একটা কোড থাকে। এখন আমার যদি সিএমওয়াই কে দরকার হয়, আমি এখানে সিএমওয়াই কে লিখে দিব। এই যে দেখেন এখানে সিএমওয়াই কে আসছে, আরজিবিও আসে, সিএমওয়াই কেও আসে, তারপরে যে হ্যাক্স, হ্যাক্স ক্লায়েন্ট অনেক সময় এই যে হ্যাক্স নাম্বারটাও দিয়ে দেয়, অনেক সময় এই হ্যাক্স নাম্বারটা ক্লায়েন্টে দিয়ে দেয়, এই কোডটা দিয়ে দেয়। এই কোডটা নিয়ে যদি আমি দেখেন কোথায় দেই, এখানে ডাবল ক্লিক করলাম কালারের মধ্যে, এই যে এটাই হচ্ছে হ্যাক্সের কোড, এখান থেকে আমি পেস্ট করে দিলাম, ওটা কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম, আমার ব্লু কালার এটাই হচ্ছে অরিজিনাল ব্লু। ঠিক আছে, তো এইভাবেই কালার চেঞ্জ করতে হয়। আপনি যে কালারের কোড জানেন না কিংবা কি হইতে পারে, যদি আপনার পুরোপুরি অ্যাকচুয়াল কালারটা দিতেই হয়, অবশ্যই আপনি না জানলে গুগল থেকে হেল্প নিতেই হবে। ক্লিয়ার সবাই? একটু মনোযোগ দিয়েন, বাসায়ও প্র্যাকটিস করেন, যেহেতু এদিকে সময় দিচ্ছেন, অবশ্যই সময়টা অবশ্যই যেন কাজে লাগে, আপনারা সাকসেস হন, অবশ্যই সময় দিবেন। যাই হোক, এখানে আবার দেখেন এই যে সিএমওয়াই কেতেও আছে, সায়ান 100%, ম্যাজেন্টা 0%, ইয়েলো 0%, ব্ল্যাক ব্ল্যাকটা 0%, আগে আচ্ছা যাই হোক, সায়ানটা হচ্ছে 100%, ম্যাজেন্টা এই যে 100%, ইয়েলো 0%, ব্ল্যাক 0%। দেখেন আমি রেড কালারটা তো, এটা কি কালার খুঁজতেছি, ব্লু কালার, আমাদের এই যে এই দুইটা হচ্ছে 00। অ্যাকচুয়ালি আরেকটা বিষয় হচ্ছে কি, আপনার 8 জিবির কালার, সিএমওয়াই এর কালার একটু চেঞ্জ আছে। চেঞ্জটা কিরকম, 8 জিবির কালারগুলো একটু রিচ হয়। আমি এই এই কালারটাই যদি আমি 8 জিবি 4 জিবি ফরম্যাটে নেই, দেখেন কি হয়। বুঝা যায় না তেমন না? আপনারা যখন জেপিজি করবেন, প্রিন্ট দিবেন, তখন ভালোভাবেই বোঝা যায়। 8 জিবি আর সিএমওয়াই কে কালারের মধ্যে একটু চেঞ্জ থাকে, মানে সিএমওয়াই কে কালার গুলো একটু ফেড ফেড টাইপের থাকে, আর 8 জিবি কালার গুলো রিচ থাকে। 8 জিবি ফরম্যাটটা এই যে এখানে এনে দেখি, আমি তো রেড, এখানে দেখেন রেড কিন্তু এইভাবে দেয়, 100% অ্যাকচুয়াল রেড কিন্তু এটাই। আমি এখান থেকে যদি 8 জিবি দেই, 8 জিবি রেড দেখেন আরো রিচ করা যায়। ঠিক আছে, তো যাই হোক, এখন সিএমওয়াই কে আমরা আপাতত ডিজাইন শুরু করি। তো কালার নিয়ে মোটামুটি সবার আইডিয়া হয়েছে? কারো কোনো কোশ্চেন কালার নিয়ে? ফিল কালার এভাবে দিব,
আর স্ট্রোক কালার কোথায় থেকে দিব? এখান থেকে দেওয়া যায়। আবার এখানেও এই যে দেখেন উপরেরটা হচ্ছে ফিল, এখানে যখন আমি মাউসটা নিচ্ছি ফিল লেখাটা আসছে, আবার নিচেরটা হচ্ছে স্ট্রোক। আমার যদি নিচে কালারটা দিতে হয় আমি এখানে ক্লিক করব, ক্লিক করলে এটা উপরে আসে, তখন আমি স্ট্রোক কালার আমি এখান থেকে যেটা দেই এভাবে দেই, আমি কোড নিয়ে দেই যেভাবে খুশি। আবার এখান থেকেও দিতে পারি, এখানে ডাবল ক্লিক করলে অপশনটা আসে, মানে অনেকভাবেই কালার দেওয়া যায়, এখান থেকেও দিতে পারি। ঠিক আছে, তো স্ট্রোকটা কিভাবে আমরা মোটা করব চিকন করব? স্ট্রোকের এখানে প্যানেলও আছে, এই যে প্যানেল স্ট্রোক, এখান থেকে মোটা যত পয়েন্ট দিবে এটা পয়েন্ট পয়েন্ট আকারেই থাকবে। কাজ করতে করতে অবশ্যই বুঝতে পারবেন ডিফল্টটা সবসময় 1 পয়েন্টেই থাকে। আর আমি যদি এই শেপটাকে আমি ডিফল্টে নিতে চাই তখন শুধু কিবোর্ড থেকে ডি প্রেস করলেই ডিফল্ট হয়ে যায়, ডিতে প্রেস করলেই ডিফল্ট হয়ে যায়, ডিফল্ট যেরকম আসে অবজেক্টটা প্রথম ওরকমই হয়ে যায়। একটু সেভ করে নেই। ব্যাচ 2 তো না? ওকে, এই শেপগুলো দিয়ে এবার দেখেন আরো কিছু কাজ করি। তাহলে কালার নিয়ে তার কোনো কনফিউশন নাই নাকি? আমি যখন শেপগুলো নিব, নেওয়ার আগে নেওয়ার সময় আমার যদি নির্দিষ্ট কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে আমার এই সাইজটা লাগবে, ধরুন 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি, হ্যাঁ, ইঞ্চির এই রুলারটা কিভাবে আনে সবাই মনে আছে? কিভাবে বলেন? সরি, গুড, সবুজ ভাই নাকি? এখান থেকে এগুলো হচ্ছে ইউনিট, রুলার বারের ইউনিট হচ্ছে এগুলো, এগুলো থেকে আমরা এটা তো কালকেও আলোচনা করেছি। যাই হোক, ইঞ্চিতেই রাখলাম। এখন আমার যদি 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি দরকার হয় আমি প্রথমেই নিতে পারি, আমি নেওয়ার পরে করতে পারবো, আবার প্রথম থেকেই নিতে পারবো। এই যে আমি কি নিব, এই টুলসটার নাম কি? রেক্টেঙ্গেল টুলস। এই যে রেক্টেঙ্গেল টুলসে যাওয়ার পরে মাউসটা দেখছেন কিরকম হয়েছে? এমনিতে সিলেকশন টুলসে থাকার সময় এরকম থাকে, তারপর আমি যখন টুলসটাতে যাই তখন এরকম হয়, সাদার উপরে নিলে মনে হয় একটু ভালো বোঝা যায়। তারপর আমি একটা ক্লিক করব, ক্লিক করার পরে এই উইন্ডোজটা আসবে। ঠিক আছে, এখান থেকে আমি এখন যে সাইজ দিয়ে দিই 5/5। ওকে, এখন এটা 5/5 ইঞ্চি আসছে। এই যে এখানেও দেখেন 5/5। এটা যদি দেওয়া থাকে এটা কি? জয়েন্ট। আমি একটাতে দিব, দিলে দুইটাতেই হয়ে যাবে। আমি 10 দেই। ঠিক আছে, আমার যদি স্কোয়ার দরকার হয় তখন আমি এটা শো দিয়ে রাখবো, আর না হয় এটা হাইড করা থাকবে। ঠিক আছে, আবার শেপ নেওয়ার পরেও আমরা এখান থেকে, এটা তো কালকেও আর্টবোর্ডে দেখানো হয়েছে না? কালকে কথা বলেন, দেখানো হয়েছে না কালকে? মনে আছে তো সবার? আর্টবোর্ড এখান থেকে নেওয়া যায়, হাইট যেভাবে ইচ্ছা আমরা সাইজ বড় ছোট যেরকম খুশি নিতে পারি, করতে পারি। এখন আমরা এটা ড্রাগ করব কিভাবে? আমরা চাইলে এই যে কর্নারে, মাউসটা যখন কর্নারে নেই দেখেন, এখন মাউসটা সিলেকশন টুল যেরকম থাকে ওরকম, যখন আমি কর্নারে নিব এটা নিজেই থেকে চেঞ্জ হয়। চেঞ্জ হওয়ার মানে কি, এখানে কিছু কাজ করা যায় এখান থেকে। তা আমি এই কর্নারটা সুইচ করতে পারি, এদিকে বড় ছোট যেদিকে যেভাবে দরকার ওভাবে নিতে পারি। এটা কি, এই একটা কর্নার নিচে আমার কিন্তু দুই দিকেই যাচ্ছে, উপরেও যাচ্ছে নিচেও যাচ্ছে, তাই তো? আবার আমি যদি শুধু মাঝখান থেকে নেই তখন শুধু যে দিক থেকে নিব, উপরের দিকে উপরে, নিচে হলে নিচে। ঠিক আছে, এখন আমি একটা
এই শেপটা নিলাম 5/5। এখন আমার বড় করতে হবে, এটা সমান রেশিওতে বড় করব, ঠিক আছে? রেশিওটা আমার ঠিক থাকবে। তো এভাবে যদি এমনিতে যদি আমি বড় করি আমার রেশিও ঠিক থাকবে না, এইদিকে কমে যাবে ওইদিকে বেড়ে যাবে, এরকম হবে না। তো আমার যদি রেশিও ঠিক রাখতে হয় তখন কি করব? তখন শিফট ধরে আমি নিব। আবার যদি শিফট ধরে নিলে কি হয়, আমি যে কর্নারে ধরি ওই কর্নার থেকে উপরের দিকে যাচ্ছে, পাশেও যাচ্ছে সমান রেশিওতে। শিফের পাশাপাশি যদি আমি অল্টার ধরি তখন চারদিকে বড় হয় এবং রেশিওটা ঠিক থাকে। ক্লিয়ার? রেশিওটা ঠিক থাকবে, চারদিকে বড় হবে। আর যদি অল্টারটা ছেড়ে শুধু শিফট ধরি, শিফট ধরলে এক সাইডে বড় হয়, রেশিও ঠিক রেখে বড় হয়। আর এমনিতে যদি আমার সিঙ্গেল শুধু ডান দিকে একটু বড় করতে হয় তাহলে শিফট ছাড়াই দিব, ঠিক আছে? আবার দেখেন আমি যখন এই যে কর্নারে নিচ্ছি কি আসছে, এটা রোটেট করা, এটা হচ্ছে রোটেটের চিহ্ন। এই যে কর্নারে নিয়ে ক্লিক করে আমি রোটেট করতে পারবো, ঠিক আছে? এটাকে রোটেটও করতে পারবো। রোটেট নিয়ে আচ্ছা টুল, রোটেটের আলাদা টুলস আছে, সেটা নিয়ে পরে দেখাই। এটা তো সিলেকশন টুলস, কাল গত ক্লাসে দেখানো হয়েছে। আর এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলস। এটা দিয়ে সিলেক্ট করা হয় যে কোনো অবজেক্ট। আর এটা দিয়ে আমি অবজেক্টের মধ্যে দেখেন এই চারটা কোণায় চারটা পয়েন্ট আছে, দেখা যায়? এগুলোকে বলে অ্যাঙ্কর পয়েন্ট। চারটা কোণায় চারটা পয়েন্ট থাকে, এগুলো কি বলে? অ্যাঙ্কর পয়েন্ট। যদি মাঝখানেও আরো থাকতে পারে, আমার এটা যদি যাই হোক এরকমও থাকতে পারে। এখন 5টা পয়েন্ট আছে। তো আমি যদি সিলেকশন টুল দিয়ে ধরে সিলেক্ট করি তাহলে কি হবে? পুরো অবজেক্টটাই সিলেক্ট হবে। আর যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি তাহলে আমি ঠিক যতটুকু সিলেক্ট করব অতটুকুই সিলেক্ট হবে। আমার অতটুকু বলতে পয়েন্ট পয়েন্ট সিলেক্ট। হ্যাঁ, আমি যদি এই পয়েন্ট নিয়ে কিছু কোনো কাজ করতে হয়, আমি ইচ্ছে করলে এই পয়েন্টটা আমার একটু নামানো দরকার, যেদিকে ইচ্ছে ওদিকে নেওয়া যায় পয়েন্ট। এটা এইরকম করতে হলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে হয়, ঠিক আছে? তো ডাইরেক্ট সিলেকশন টুলস এর ইউজটা আমরা বুঝতে পারছি সবাই। যেভাবে ইচ্ছে ওভাবে নেওয়া যায়। আমি আরেকটা শেপ দিয়ে দেখাই। এটা হচ্ছে ইলিপস টুল। এটা কি বলে? ইলিপস টুল। আমরা রাউন্ডও বলতে পারি, ইলিপস টুল। এটা আমি যদি দেওয়ার সময় শিফট ধরে দেই তাহলে রেশিও ঠিক থাকবে, ঠিক আছে? আমি যখন নিচ্ছি শেপটা, আমার ক্লিকটা হোল্ড করা আছে, মাউসটা ছাড়ি নেই ক্লিক, আমার তখন শিফট ধরে যদি নেই তাহলে এটা রেশিও ঠিক থাকবে, পুরোপুরি রাউন্ড থাকবে। আর যদি শিফট ছাড়া নেই তাহলে যেদিকে ইচ্ছা ওদিকেই নেওয়া যায়। আবার এটা ধরেন ক্লায়েন্টের একটা ডিজাইন, যে কোনো ডিজাইন, এটা ক্লায়েন্টের ডিজাইন, এটা আমার না, এটা আমি এটা সিলেক্টও করতে পারি না, ঠিক আছে? ক্লায়েন্টের ডিজাইন, এটা আমার কিছু করার নাই। ডিজাইন ইমেজ আকারে থাকে বেশিরভাগ, মানে ভেক্টর যখন করা হয়, আমি কালকে গত ক্লাসে বলছি কিনা, মার্কেট প্লেসে শুধু যেমন ডিজাইনটা যেমন আছে ওরকম শুধু ভেক্টর করে দেওয়ারও এরকম হিউজ কাজ আছে, ঠিক আছে? ওদের কাজগুলো থাকে অনেক আগের লোগো বানানো কিংবা রাস্টারাইজ, তখন এগুলোতে ভেক্টর করলে তো যত সাইজ বড় করুক কোনো প্রবলেম হয় না। এই জন্য অনেক কাজ আছে এরকম অনেক, এবং কি প্রত্যেকটা কাজ মিনিমাম $5। একটা কাজ করতে আপনার যেমন আছে তেমন করতে তো আপনার ক্রিয়েটিভিটির দরকার নেই, আছে কি? তো খুব সহজে কাজগুলো করা যায়, এরকম অনেক কাজ আছে। আর এবং কি আপনি যখন প্রথমে শুরু করবেন তখন প্রথম কাজই হচ্ছে আপনার এটা। আমরা তো একটা সময় সবাই মার্কেট প্লেসে কাজ করব, তাই না? ইনশাল্লাহ। তো মার্কেট প্লেসে যখন কাজ করবেন তখন আপনাদের প্রথম কাজই থাকবে এগুলো। এগুলো দিয়েই আপনাদেরকে ক্লায়েন্ট কাছ থেকে রিভিউ আনতে হবে। ক্লায়েন্টটা ধরে আপনার কাজ দিয়ে দিবে না, আপনাদের দুই একটা প্রুফ দেখাইতে হবে যে আমি তো কাজ পারি, ডিজাইন আমি করতে পারি। তো এই জন্য যাই হোক, আমি যদি এইভাবে পুরোটা এটা সমানে নিতে হয়, কিভাবে নিব?
আমি শিফট ধরে সব বড় ছোট করতে পারবো। আবার এখান থেকে নিয়ে ওটার উপরে নিব, নিয়ে আমার রেশিও ঠিক রাখতে হবে। আবার এরকম এরকম অনেক সময় লাগে, কিন্তু আরো অনেক সহজভাবে কাজটা করা যায়। আচ্ছা, আমি কালারটা চেঞ্জ, অন্য কালার দেই, তাহলে আরো ভালোভাবে বোঝা যাবে। এটার কালারটা, এটা একটু স্টোকটা বাড়ায় দেই। এখন অন্য কালার নেই। ওকে, নিলাম, শিফট ধরেই নিলাম। শিফট ধরার পরে আমি যদি স্পেস ধরি, তাহলে এটাকে আমি মুভ করতে পারি। ঠিক আছে, এটা আমি যেখানে ইচ্ছা মুভ করতে পারি। তাহলে আমি আস্তে আস্তে এটার উপরে নিতে পারি, নিয়ে, বুঝতেছেন সবাই? এটার উপরে নিয়ে তখন ঠিক কাছে থেকে দেখে, একটু কাছে থেকেই তখন দেখতে হয়, তখন এইভাবে নিতে পারি। হ্যাঁ, দুইটা একসাথে ধরতে। শিফট ধরার কারণ হচ্ছে রেশিও ঠিক রাখা, আর এই স্পেসটা হচ্ছে জাস্ট ড্র্যাগ করার জন্য, মুভ করার জন্য। ঠিক আছে, তো প্রত্যেকটা শেপ, এটা আমি এই যে রেক্টেঙ্গেল শেপের ক্ষেত্রেও একই, আমি স্পেস দিয়ে নড়াচড়া করতে পারি, শিফট দিয়ে সমান রেশিও নিতে পারি। ঠিক আছে, আরেকটা জিনিস দেখাই। আমি এই যেটা সিলেক্ট করতেছি, হ্যাঁ, এখন কিন্তু আমি এই যে সিলেক্ট করতেছি, সিলেক্ট হচ্ছে না। হচ্ছে কি? হচ্ছে না। আমি এটা লক করে রেখেছি। আপনাদের যখন আপনি ক্লায়েন্টের একটা ইমেজ আনবেন, সহজ একটাই নেই, কঠিন না নেয়া। আমি এই ডিজাইনটাই বানাবো, ক্লায়েন্ট আমাকে এই ডিজাইনটা দিয়েছে, আমি এটা এখন বানাবো। তা আমি এটা যদি বানাতে হয়, প্রথমে আমার কাজ কি করতে হবে? প্রথমে এটাকে আমার লক করতে হবে। কেন লক করতে হবে? আমি যখন এটার উপরে কাজ করতে যাব, যখন এটার উপরে কাজ করব, তখন মাউসে লেগে একটু ওই এদিক সেদিক নড়ে যেতে পারে। তা আমি যখন, দেখা গেছে আমার ডিজাইনের তো অনেকগুলো শেপ এখানে ইউজ করতে হচ্ছে, তাই না? তা আমি একটা শেপ ধরে নিলাম এভাবে। এটা কিভাবে নিচ্ছি? শিফট স্পেস, গুড। আমি একটা শেপ নিলাম। এখন আমার যদি এই ডিজাইনটা আরেকটা শেপ নিতে গিয়া ক্লিক করে যদি এই ডিজাইনটা একটু নড়ে যায়, ঝামেলা না? তখন আবার এটা আবার ঠিক করতে হবে। তো তার চেয়ে আমরা যখন কাজ করব, তখন অবশ্যই এটাকে লক করে রাখবো। লক করার সিস্টেম হচ্ছে, এটা আমি যেই অবজেক্ট কিংবা যা নিয়েই কাজ করি, আগে সেটা সিলেক্ট করতে হবে। যখন যেটা নিয়ে কাজ করব, সেটা কি করতে হবে? সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এডিট, এই যে লক, অবজেক্টের মধ্যে লক, সিলেকশন, আমি যেটা সিলেক্ট করা আছে ওটাই লক হয়ে যাবে। এখন দেখেন এটা কিছুই হচ্ছে না, এটা লক আছে। আর এটা শর্টকাট হচ্ছে Ctrl+2, Ctrl+2 লক। Ctrl+2 হচ্ছে লক। এটা আপনাদের ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই অনেক মানে ইম্পর্টেন্স একটা বিষয়, এটা লাগবেই। আবার অনেক সময় দেখা গেছে যে আমি দুই তিনটা অবজেক্ট নিয়ে কাজ করতেছি একসাথে, হ্যাঁ, এখন আমার উপরের অবজেক্টটার জন্য আমি নিচের অবজেক্টটা সিলেক্ট করতে পারতেছি না। সেক্ষেত্রে কি করব? আমি উপরেরটা লক করে রাখবো। এখন আমি দেখেন উপরেরটা আমার সিলেক্ট হচ্ছে না, আমি দিলে নিচেরটাই সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, Ctrl+2 দিয়ে লক, Ctrl+Alt+2 দিয়ে আনলক। আর যদি এভাবে শর্টকাট না মনে থাকে, অবজেক্ট থেকে লক, সিলেকশন, এই যে Ctrl+2 দেওয়া আছে, আর Ctrl+2 দিয়ে লক করলাম। কোনটা লক করছি? এটা লক হয়েছে। আবার এটা যদি আমার আনলক করতে, আনলক করলে কিন্তু আপনি লক করতে পারেন, যে কোনো একটা সিঙ্গেল সিঙ্গেল করে লক করতে পারেন। এই যে এটা এখন লক করা না, এটা এই শেপটা লক করা, আমি এই ইমেজটাকেও লক করতে পারি। এখন ইমেজটাও লক হয়েছে। তো আবার যখন আনলক করব, সবগুলো একসাথে আনলক হয়ে যাবে। আমি লক করতে পারবো আলাদা আলাদা, কিন্তু যখন আনলক করব সবগুলাই একসাথে আনলক হয়ে যাবে। আনলক হচ্ছে অবজেক্টে গিয়ে এই যে আনলক, Alt+Shift+2। ঠিক আছে, তো লক এই জন্যই করতে হয়
ডিজাইনের উপর রেখে যখন আমরা ডিজাইন করব তখন ওটাকে আমাদের লক করে নিতে হবে। আর লক না করলে আরো ঝামেলা হয়। আমি বলি, আমার এখানে বর্ডার, আমি আরেকটা কথা বলি, আমরা যখন যে কোনো শেপ নিব, শেপ নিয়ে কাজ করব, যাই করব, আমরা বর্ডার কালারটা নিয়ে কাজ করব। প্রথম আমরা বর্ডার কালারটা দিয়েই শেপগুলো বানাবো, কারণ আমি যদি এখানে ফিল কালারটা দিয়ে কাজ করি তখন এটা কোন দিকে, এটা এইভাবে আসে। যাই হোক, এটা আরো আপডেট ভার্সন আমার কাছে আরো, ঠিক আছে, সমস্যা নাই। এখন আমার আরো ভেতরে গুলো কাজ করতে হবে, সেজন্য আমরা স্টক কালার দিয়েই রাখবো। শেষে সবগুলো যখন শেপ আমার নেওয়া হয়ে যাবে তখন আমরা ফিল কালার করব। ফিল কালার অনেকভাবেই করা যায়, আরো সহজভাবেও কালার করা যায়, সেটা এখনো আসি নাই, সেটা পরে। আমরা কালার এখান থেকে করতে পারি, এখান থেকে পারি, এখান থেকেও পারি। টুলবার, সাব মেনু বার, প্যানেল, 3 জায়গা থেকেই কালার করা যায়। আরো সহজ, মানে আমি যদি কালার সহজ এটা দেখাই দিই, একটু পুরোপুরি দেখাবো না। এই একটা টুলস আমার, এটা সিলেক্ট করা, আমি এই যে গ্রিন কালারটাই দিলাম, এটা গ্রিন কালার হয়ে গেছে, ইয়েলো কালারে দিলাম ইয়েলো হয়েছে, যেই কালারটাই দিব ওই কালারই হবে, ঠিক আছে। এটা হচ্ছে একবারে শর্টকাটে। যাই হোক, এটা পরে। তো আমরা যখন কাজ করব তাহলে কি করব, প্রথমেই লক করে রাখবো। ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমার যদি এই শেপটা, আমার যদি এখানে একটা ডিম বানাইতে হয়, ডিম কি করব, ডিম যদি এখানে দেখেন, আমরা যখন ডিজাইন করি এই টুলটা আমরা অনেক ইউজ করি, এটাকে বলে পেন টুল। এই টুলসটা দিয়ে আমি যে দিক দিয়ে যেভাবে ইচ্ছে ওভাবে দেখে দেখে নিতে পারি, ঠিক আছে। তা আমি যদি এটা দিয়ে ডিম বানাই, আমার ডিমের কোনো শেপ কিন্তু নাই, ডিফল্ট ভাবে যেগুলো দেওয়া আছে ওখানে ডিমের কোনো শেপ নাই। তা আমি যদি এভাবে করতে যাই, আমি হাতে যদি কখনো নিজে এভাবে রাউন্ড করতে যাই, অ্যাকচুয়াল রাউন্ড কিন্তু আমি করতে পারবো না, যত বড় মাপের ডিজাইনার হোক, পারবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে যাই হোক, ডিমের দেখেন এই দিকটা যদি আমি একটু উঠাইয়া দেই, আবার এই দিকটা একটু নামায় দিই, কি হলো, আন্ডা। যাই হোক, দেখলে ডিমের কালার কি হয়, ডিমের কালারটাই করে ফেলি নাকি রঞ্জু ভাই? আবার খাইতে চাইবেন না তো? দেখেন, আবার সিদ্ধ ডিমের কালার করব। ডিমের কালার কি থাকে কখনো করি নাই আসলে। হ্যাঁ, এই আপনি তো অনেক ডিম খান, কি কালার হয় ডিমের? আর যাক, ওইদিকে আমাদের এত টাইম দেওয়ার দরকার নাই, যা হয়েছে হয়েছে, এটা একটা ডিম, ঠিক আছে, দেশি ডিম। হ্যাঁ, আচ্ছা, দেশি ডিমই ভালো। তো ঠিক আছে, আমরা তাহলে বুঝতে পারছি কিভাবে আমাদের শেপ নিয়ে কাজ করতে হয়। শেপ টুলসে আরো কিছু টুলস আছে, রাউন্ড রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে শুধু রেক্ট্যাঙ্গেল, আর এটা হচ্ছে রাউন্ড রেক্ট্যাঙ্গেল। এটা দিয়ে কি হয় দেখেন, আগেরটা ছিল পুরোপুরি স্কোয়ার, ঠিক আছে। এই যে আমার এই কালারটা দেওয়া, এখানে আরেকটা বিষয় দেখেন কালারের, আমি একটু আগে এটা নিয়ে কাজ করেছি, এখন আমি যদি কোনো অবজেক্ট নেই ঠিক ওই কালারটাই হবে, ঠিক আছে। পরবর্তীতে আমি চাইলে আমার মতো কালার দিব। যাই হোক, এই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে পুরোপুরি স্কোয়ার, আর এটা হচ্ছে একটু রাউন্ড হয়। রাউন্ডটা দেখেন, কর্নার গুলো একটু রাউন্ড হয়, ঠিক আছে। এটার প্রতিটা কর্নার, 4 কর্নারই রাউন্ড আছে। আপনি যদি আরো বেশি রাউন্ড করার দরকার হয় তখন কি করবেন, ডাইরেক্ট টুল দিয়ে রাউন্ড করবেন না, আগে করতে ওইভাবেই। এখন আপডেট সফটওয়্যার গুলোতে আরো অনেক সহজ এবং কি অনেক সুন্দর হয়। আগে যখন কাজ করতো তখন দেখতে অত সুন্দর হইতো না, মানে আপনি যদি একটা একটা করে কাজ করেন, আমি যদি এটা হাতে যদি রাউন্ড করি, হ্যাঁ, তাহলে কি হবে, আমি এটা যখন করব আর এটা করব, দুইটা আমি কখনো
একই রাখতে পারবো না, পারবো? আরেকটা কথা বলি, আমি যখন একটা ডিজাইন আজকে বানাবো, এই একই ডিজাইন আমি কালকে বানাবো, কখনো সেম হবে না। ঠিক আছে, আর এটা তো হচ্ছে অনেক ক্রিটিক্যাল বিষয়। তো এখন অনেক সহজে করা যায়। যাই হোক, এখন অনেক সহজেই হয়। এই যে এই একটা অপশন আছে, এটা হচ্ছে কর্নারের অপশন। এখান থেকে আমি যদি এই যে আরো বাড়াই কমাই হবে। আমার যদি নির্দিষ্ট কোনো কিছু দেওয়া থাকে আমি সেটাও দিতে পারবো। ঠিক আছে, আরো সহজ আছে। এই যে দেখছেন একটা পয়েন্ট দেখা যায় চারপাশে, এটা থেকেও আমি করতে পারি। এই যে পুরোপুরি স্কোয়ার, একটু রাউন্ড করলাম, আরো করলাম, আরো করলাম। যখন রেডটা আসে, রেড সাইনটা আসলে তখন কি হবে? আর হবে না, ও শেষ। শেষ কেন শেষ সেটাও দেখেন, কেন শেষ। এই যে এখন এতটুকু রাউন্ড আছে, তার মানে কি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে একটা আছে। ঠিক আছে, আর যখন পুরোপুরি যায় দেখেন, তখন এই দুইটা যে অ্যাঙ্কর পয়েন্ট ছিল, এই দুইটাই একসাথে হয়ে গেছে। তার মানে এর বাড়তি আর সম্ভব না, এর বেশি আর সম্ভব না। এটাই সর্বোচ্চ রাউন্ড। তো যাই হোক, এই শেপটার, এই টুলসটার কাজ হচ্ছে রাউন্ড শেপ। এটা আমরা এটা থেকেও করতে পারি। এই এই যে রেক্ট্যাঙ্গেল থেকেও আমরা এই টুলসটার থেকেও করতে পারি। ঠিক আছে, এইখান থেকেও করা যায়, আলাদা আবার দিয়েও দিছে। যাই হোক, এখন আমার যদি একটা কর্নার রাউন্ড করতে হয় কি করব বলেন তো, কেউ দেখি বলতে পারেন কিনা? গুড, একটা অ্যাঙ্কর সিলেক্ট করব। কিভাবে করতে হয়? একটা অ্যাঙ্কর সিলেক্ট করতে হলে কি করতে হবে? ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই এটা দেখেন, আমি যদি এখানে এই ব্যবহার দিতে পারি, আবার অ্যাঙ্কর পয়েন্টের উপরে গিয়েও ক্লিক করলেও সিলেক্ট হয়। দেখেন প্রত্যেকটা, এই তিনটা একরকম, কিন্তু এখানে ঠিকই আমার রাউন্ডের অপশনটা চলে আসছে। ঠিক আছে, আমি এখন এখান থেকে এটা রাউন্ড করি, শুধু একটাই রাউন্ড হচ্ছে। ওকে, একটাই রাউন্ড হচ্ছে। এই যে বাবা আসে, এখান থেকেও দেওয়া যায় কর্নার। আবার যদি আমার দুইটা একসাথে করতে হয় তখন কি করব? দুইটা সিলেক্ট করব, এভাবে যতটা দরকার হয় আমার। এটা তো হচ্ছে আপনার পয়েন্টই চারটা, কারণ ইমেজটা হচ্ছে স্কোয়ার ইমেজ, এই যে শেপটা, এই জন্য পয়েন্টই হচ্ছে চারটা। আমার যদি এরকম এরকম শেপ থাকে তখন অনেক অ্যাঙ্কর পয়েন্ট থাকবে। এই দেখেন, এটা কি রাউন্ড? এখন যদি এটা রাউন্ড করতে হয় তখন এই যে এটা সিলেক্ট করবো, রাউন্ড হয়ে যাবে। যত লাউ কত যাই বানানো যাবে। ঠিক আছে, আর এইভাবেই প্রত্যেকটা যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট যদি আমাদের রাউন্ড করার দরকার, এটা ডিজাইনের ক্ষেত্রে অনেক লাগে। আমি যদি কোনো একটা ডিজাইন করার ক্ষেত্রে যদি আমি এইভাবে রাউন্ড করতে যাই, এইভাবে চেয়ে আমি যদি এখানে এটা এভাবে রেখে দিই একটা অ্যাঙ্কর পয়েন্টে, তাহলে আরো সুন্দর রাউন্ড হয়। ঠিক আছে, রাউন্ডটা আরো অনেক সুন্দর, অনেক স্মুথ থাকে। আচ্ছা, তারপরের টুলসটা কি দেখেন? পলিগন টুলস। এই পলিগন টুলসটা কি দেখি আমরা। এটা হচ্ছে কি টুলস? পলিগন টুলস। এখন শিপ ধরে যদি এটা দেই তখন এটা সোজা এইভাবে আসে, আর শিপ ছাড়া যদি দেই, এই টুলসটা আমরা অবশ্যই আগেও দেখছি না? এরকম শেপ অনেক ডিজাইনেই থাকে, ঠিক না? আচ্ছা, এই টুলসটা নিলাম। এটা হচ্ছে পলিগন টুলস। এই পলিগন টুলস থেকে আরো অনেকগুলো করা যায়। ঠিক আছে, আরো অনেকগুলো করা যায়। কিভাবে করা যায় দেখি। এটা নিলাম, আমি এটা শিপ ধরে রাখবো এটা সোজা রাখার জন্য, না হয় আমি সোজা রাখতে পারবো না। ঠিক আছে, মানে তারপরে দেখেন কিবোর্ড থেকে, এটা অন্য কোনো প্যানেলে অপশনটা নাই, এটা কিবোর্ড থেকেই করতে হয়। হ্যাঁ, আমি কিন্তু ক্লিক হোল্ড করা, আমি ক্লিক ছাড়ি না এখনো, মাউসটা ক্লিক হোল্ড করা আছে। হোল্ড রেখেই কিবোর্ড থেকে আমি আপ অ্যারো যদি দেই চেঞ্জ হচ্ছে, দেখেন, দেখতেছেন? আমি যদি ডাউন অ্যারো দেই আস্তে আস্তে এটা কি আসছে? এটা কি বলেন তো? ট্রায়াঙ্গেল।
এটা হচ্ছে ট্রায়াঙ্গেল। এই যে ট্রায়াঙ্গেল আসছে, তারপর আমি একটা দিলাম আপ এরোতে আমি একটা দিলাম, কি হয়েছে? রেক্টেঙ্গেল। তারপর আরেকটা দিলাম। এই টুলসটা, এটারও একটা নাম আছে, প্রত্যেকটারই একটা নাম থাকে, এটাকে বলে পেন্টাগন টুলস। পেন্টাগন শেপ বলে এটা, টুলস না। এই শেপটার নাম হচ্ছে পেন্টাগন। আরেকটা দিলাম, এটা কি? এটা আমরা পলিগন থেকে যেটা নিছি ওইটাই, কিন্তু পলিগন হচ্ছে এইগুলো সবগুলো মিলায়া পলিগন, যতগুলো করতে পারি সবগুলো হচ্ছে পলিগন। কিন্তু এই টুলসটা, এই শেপটার একটা নাম আছে, এই শেপটার নাম হচ্ছে হেক্সাগন। জানা আছে নিশ্চয়ই। যাই হোক, তারপরে আরেকটা ডাউন অ্যারো যদি দেই, না সরি, আবার নেই। ট্রায়াঙ্গেল, স্কোয়ার, পেন্টাগন, হেক্সাগন, এটা আবার চলে যায়, একসাথে কয়েকটা পড়ে যায়। হ্যাঁ, সবার জন্যই, যত দেখবো অত শিখবো। এটা আমরা ফিল কালার, তাই তো? তো এটার বর্ডার কিভাবে দিব? স্টকে গিয়ে কালার দিব। এখন আমার শুধু বর্ডার কালারটা দরকার, ফিল কালার দরকার নেই। যে জানেন সে বলবেন না, পিছন থেকে জানেন সবুজ ভাইরা, আপনারা চুপ থাকেন, বলেন। এখানে আমি কালার নিচ্ছি কোথা থেকে? এখান থেকে। এখানে বলি, এখানে বলি, যেখানেই বলি, হ্যাঁ, এখান থেকে। এখানে দেখেন নিচে কয়েকটা অপশন আছে, এটা কি? মাউস দেওয়ার পরে নান। এই নানে নান মানে কি? থাকবে না। তাহলে আমার যদি এখন শুধু বর্ডারটা রাখতে হয়, ফিল কালার রাখবো না, তাহলে কি করতে হবে? ফিল কালারটা নান করতে হবে। ফিল কালারটা আমরা এখানে দেখেন, এখানে ফিল কালার এটা, বর্ডার এটা, মানে স্টক। তো আমার যেটা নিয়ে আমি কাজ করব সেটা উপরে থাকতে হবে। আমি যদি ফিল কালারটা নিয়ে কাজ করি, তাহলে ফিল কালারটা আমার উপরে রাখতে হবে। উপরে কিভাবে আসে? ক্লিক করলে উপরে আসে। ওকে, তো আমি ফিল কালারটা এখান থেকে নান দিয়ে দিব। আমি যেহেতু কালার, এখানে কালার চেঞ্জ করার জন্য কালার দিলে কালার হয়, তার মানে নানে দিলে সেটা নানও হবে। ওকে, যেহেতু আমাদের কালার নিয়ে মোটামুটি শেখা হয়েছে, এই ইয়েটা শেখানো হয় নাই, যাই হোক স্কিপ হয়ে গেছে। তো ঠিক আছে, সবাই বুঝতে পারছি কিভাবে কালার নান। আবার যদি ফিল কালার রাখবো, আউটলাইন রাখবো না, স্টক রাখবো না, তখন কি করব? স্টকটা উঠাবো, উঠিয়ে নান করে দিব। গুড। আচ্ছা, কোথায় ছিলাম? এখানে। এখানে আসলে এটা দিয়ে বলছিলাম, এটা দিয়ে অনেকগুলোই হয়। হ্যাঁ, এটা ক্লিক করে, ক্লিকটা হোল্ড রেখে শিফট ধরে, তারপরে আপ, হ্যাঁ, ডাউন অ্যারো আর আপ অ্যারো দিয়ে অনেকগুলোই হয়। এগুলো যদি নাম বলতে যায় অনেকগুলোই হয়, অনেক রকম হয়। ট্রায়াঙ্গেল থেকে শুরু করে অনেক রকম আছে, আপনারা এগুলোর নাম জানতে পারবেন আস্তে আস্তে। শুধু শুধু, যাই হোক, তো এটা গেল। হ্যাঁ, চালু। ওকে, এবার আরেকটা টুলস দেখি। এটা কি? স্টার। এটার নাম কি আছে দেখি তো। স্টার টুল। স্টার টুলটা, স্টার হচ্ছে, তো সবাই তো বুঝতে পারছি নাকি এই টুল থেকে স্টার হবে, তাই তো? এখন দেখেন আরো কিছু হয়। আবার ঠিক একইভাবে শিফটটা কেন ধরি? সমান্তরালে রাখার জন্য। তারপর আমি আবার আপ অ্যারো দেই, দেখেন আবার বাড়তেছে। এটা অনেক সময় এরকম ফুল থাকে ডিজাইনের ক্ষেত্রে, দেখা যাচ্ছে ভেতরে 100% গ্যারান্টি। আমি লিখে দেই। লিখে কিভাবে? আগের ক্লাসে দেখানো হয়েছে। হ্যাঁ, এটা টাইপ টুল। এই টুলসেরও একটা নাম আছে, টাইপ টুলস। আমি প্রথম ক্লাসে বলছি, যখন আমরা যেখানে ক্লিক করব সেটার নামটা দেখবো, পড়বো। ঠিক আছে, পড়বো। গত কয়েকদিন আগে অফিসের মধ্যে আমি পেন ড্রাইভ ফরম্যাট দিতে গেছি। ঠিক আছে, আমি করলাম কি, আমার হার্ড ডিস্কে যেখানে আমাদের কাজগুলো রাখা,
আমি ওটার উপরে ওটাই ভুলে ফরম্যাট দিয়ে দিছি। তো আপনি নর্মালি যখন পেন ড্রাইভ ফরম্যাট দিবেন তখন শুধু ফরম্যাটের অপশন যেভাবে দেয় ওভাবেই আসে। আর যখন হার্ড ডিস্ক থেকে এরকম কোনো ড্রাইভ ফরম্যাট দিয়ে দিবেন তখন সে কিন্তু জানতে চায় আপনি কি সত্যি এগুলো ফরম্যাট দিয়ে দিবেন, একবার না দুইবারই শিওর করে। আমি কি করছি না পড়ে, আমি ভাবছিলাম হয়তো ভাই এমনিতেই আসছে, গুরুত্ব না দিয়ে পড়েই নাই কি এই যে আমাদের উনিও আমাদের অফিসে যাই হোক, তো সবগুলো ফরম্যাট হয়ে গেছে। এতদিন যত অনেকগুলো কাজ থাকে যেগুলো ক্লায়েন্টকে আমরা হিসাবে দেই চুজ করার জন্য, যেমন লোগো করার পরে গত ক্লাসে বলছি না 3টা কনসেপ্ট দেই, 3-4টা কনসেপ্ট দেই, সেখান থেকে সে যেটা চুজ করবে ওইটার ফাইনাল ফাইলটাই আমরা দিই, সোর্স ফাইল। তো আমি অনেকগুলো কাজ এরকম দিয়ে রেখেছি। এখন ক্লায়েন্ট যেটা চুজ করে দিবে আমার আবার নতুন করে এগুলো বানাতে হবে। যাই হোক, তো কি করব, যখন যেখানে কাজ করব যেটাতেই ক্লিক করব আগে সেটার নাম পড়বো। এটা পড়লে আমার মনে থাকবে যে এই কাজটা কিভাবে করেছি, এটা মনে থাকবে। এই জন্যই অ্যাকচুয়ালি আপনাদেরকে আফতাব ভাই বলছে যে আসলেই সিরিয়াস হন নাকি। যাই হোক, আফতাব ভাইয়ের মতো আমি ওভাবে কথা বলতে পারি না যদিও, তারপরেও বলি সিরিয়াস হন, নিজের জন্য হন। আমরা আমাদের সেরাটাই দিব, সেটা বড় কথা না। আমরা কতটুকু দিচ্ছি সেটা বড় কথা না, আপনারা কতটুকু নিচ্ছেন সেটা বড় কথা। আপনারা যদি না নিতে পারেন আমরাই আপনাদের থেকে বের করব, তবে আমাদের কথা শুনতে হবে, তাই তো? আজকে সবাই অ্যাসাইনমেন্ট জমা দিবেন, ঠিক আছে? গতকালকে দেন নাই, তো এটা দিয়ে আমি কি করব, আপ এরো ডাউন এরো দিয়ে এরকম কমানো বাড়ানো যায়। হ্যাঁ, আরেকটা দেখেন, স্টারে কয়টা থাকে? 5টা, তাই না? 5টা থাকে, তো এখন 5টাই আছে। শেষ করি, অপশন দিব স্টার, এখন স্টারই আছে। হ্যাঁ, এখন যদি এমন হয়, এই শেপটা আমি নিলাম, এখন যদি এমন হয় আমার এই যে এখানে ভেতরে যতটুকু স্পেস আছে এটা অতটুকুই থাকবে, কিন্তু আমার এগুলো আরো অনেক বেশি বেশি থাকবে সব দিকে, ঠিক আছে? আমরা তো নর্মাল যদি একটা করতে হয় আমরা তো পারবো, তাই না? আমার যদি শুধু একটা স্টারে একটা যদি আমার আপ করতে হয়, পারবো না? ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে উঠিয়ে দিব। আর আমার যদি সবগুলো করতে হয়, সবগুলো যদি আমি এভাবে একটা একটা করে করি, তাহলে কি আমার সবগুলো সমান রেশিও থাকবে, সমান মেজারমেন্ট থাকবে? পারবো না এরকম। আর যদি ওরকম করতে যাই মেজারমেন্ট এখান থেকে এখানে এই পর্যন্ত দিয়ে দিয়ে অনেক টাইম লাগবে, ঠিক আছে? তো এইটারও আরো অপশন আছে। শিফট ধরলাম, এখন আমি কন্ট্রোল ধরলাম। কন্ট্রোল ধরার পরে কি হয় দেখেন, কি হচ্ছে? হ্যাঁ, মানে আমার স্টোরেজ সাইড গুলো বাড়তেছে, কিন্তু আমার ভেতরে যতটুকু স্পেস ছিল ওটা ঠিকই আছে। মানে এই পয়েন্ট গুলো যেখান থেকে ওগুলো ওখানে আছে। এখানে দেখেন বিষয়টা, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, প্রত্যেকটা এরকম কর্নারে কর্নারে অ্যাঙ্কর পয়েন্ট থাকে। অ্যাঙ্কর পয়েন্টটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনার ডিজাইনের ক্ষেত্রে এটা অনেক কাজে লাগবে, ঠিক আছে? তো এটা গেল। আবার যদি এমন হয়, শিপটা হচ্ছে আমার এই যে সোজা রাখার জন্য, না হয় এইভাবে ঘুরবে, এলোমেলো হয়ে যাবে। শিপটা জাস্ট এটা সমান রাখার জন্য আমার, আর কিছুই না, ঠিক আছে? আচ্ছা, নর্মাল থাকে এরকম। এখন আমি অল্টা ধরি, অল্টা ধরলে কি হয় দেখেন, শিপ ধরাতে হচ্ছে না, অল্টাতে কিছুই হয় না। কিছু একটা তো চেঞ্জ হওয়ার কথা হচ্ছে। আচ্ছা, আমি বুঝতেছি না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এবার মাঝখানেরটা বড় হচ্ছে, ঠিক আছে? সবাই বুঝতে পারছেন? ওকে, আমাদের এটা আসলে দরকার নাই, এটা আমি কখনো নিজেও ইউজ করি না। যাই হোক, তো আমাদের শেপ টুলস নিয়ে মোটামুটি সবাই ক্লিয়ার। শেপ টুলস এর এডিশনাল টুলস গুলো কি কি ছিল? রেক্ট্যাঙ্গেল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল, ইলিপস,
পলিগন স্টার, ওটার দরকার নাই। আচ্ছা, এটা আমি আবার কেটে দিব, এটা আমার দরকার নেই, এটা কেটে দিলাম। হ্যাঁ, আবার এখান থেকে আমি এটা কিভাবে এনেছি, ক্লিক করে হোল্ড করে ধরলে এটা আসে, তারপরে এই যে এখানে দিলে এটা আসে। আমার যদি এটা অনেক দরকার, যে দেখা গেছে আমি যে কয়টা ডিজাইন করবো, এখন যে ডিজাইনটা করতেছি আমার শেপ অনেকগুলো শেপ অনেক ধরনের লাগতে পারে, আমি বারবার এখানে হোল্ড করাচ্ছে, এই ভিউটা আমার সামনে থাকলে ভালো। এটা এক ধরনের প্যানেল। ওকে, আচ্ছা, এবার শেপ টুলস নিয়ে কারো কোনো কোশ্চেন? কে বুঝেন নাই, কে বুঝেছেন? করা যায়, কিন্তু আর অনেক ঝামেলা। টুলবার বলতে এখানে এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ, ওগুলো আমরা জানবো, তবে এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলো আপনাদের থাকবে না এখন মাথায়। তবে ওইভাবে না করাই ভালো, আমি সহজে হচ্ছে আমি অত কষ্ট করতে যাব কেন। তবে অপশন আছে, অপশন নাই যে তা না, যেহেতু এটা শর্টকাট আছে নিশ্চয়ই এটার অপশন ভেতরেও আছে। যাই হোক, এটার অপশনটা থাকে যে এখানে, এখান থেকে অনেক কিছু করা যায়। এখান থেকে যে যেমন একটু একটু দেখাই, যে রাউন্ড দেখানো ঠিক হচ্ছে না, কোথায় যেন দেখালাম, এই যে প্রিভিউ দিলাম, এই যে আমি একটু আগে স্টারটা বানাইছি না, স্টার থেকে অনেকগুলো করছি, স্টার থেকে অনেকগুলো করলাম না, কথা বলেন না কেন? এই দেখেন, এটার থেকে এখান থেকে স্টারও বানানো যাবে। আবার এই যে এবার কর্নারগুলো বড় করছি, ছোট করছি, এই কোনাগুলো এখন কি আছে, কোনাকুনি আছে, এগুলো স্মুথ করা যায়। আপনি ফুল বানাইতে চাইলে যে অনেক ধরনের, যাই হোক এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলো আমরা পরে শিখবো। ওকে, এটা আপনি বলছেন এই জন্য দেখাই দিলাম। প্রত্যেকটা কাজে শর্টকাট থাকে, ভেতরে থাকে, তবে ওভাবে ঝামেলা, এভাবেই সহজে হয় কাজটা। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন শেপ টুলস নিয়ে? সবাই কি শেপ টুলসের সবকিছু বুঝতে পারছেন সবাই? রঞ্জু ভাই? ওকে, এবার আমরা দেখব ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন হচ্ছে এই শেপগুলো থেকে কিভাবে বড় ছোট করতে হয়, যদি আমরা আগেও দেখেছি, তাও একটু সংক্ষেপে আরো কিছু অ্যাড করে দেখাই। কিভাবে করব এটা, বড় ছোট ট্রান্সফরমেশন, বড় ছোট সাইজ কিভাবে করতে হয়, শেপগুলো কর্নার ধরে করা যায়, নির্দিষ্ট সাইজ থাকলে এখান থেকে হাইট উইডথ দেওয়া যায়। হ্যাঁ, আমি এটা ট্রান্সফরমেশনের প্যানেলটা আগে আনি, ট্রান্সফর্ম, যাই হোক ফর্ম আর ফরমেশন এক কথাই, কোথায় গেল? ও আচ্ছা, এখানেই আছে। ওকে, এই টুলসটা আমি একটু এখানে আনি, এই প্যানেলটা, এটা নিয়ে একটু কাজ দেখাই। এটা এখানে অনেক কাজ আছে বাড়তি, আগেও দেখছি আমরা এগুলা কিভাবে সাইজ চেঞ্জ করতে হয়। এই যে এখান থেকে আমি যদি আমার আমার বোর্ডটা এখন ইঞ্চিতে দেওয়া আছে, সেই জন্য আমার সবকিছু কি ইঞ্চি দেখাচ্ছে। যদি আমার ক্লায়েন্ট মিলিমিটার কিংবা পয়েন্ট দিয়ে দেয়, তখন কি আমরা কি করব, বারবার গিয়ে কনভার্ট করব না, তখন আমরা কি করব, রুলার থেকে চেঞ্জ করে নিব, এই রুলারের ইউনিট গুলো থেকে আমরা মিলিমিটার করে নেব, যেখানে মিলিমিটার হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, ইঞ্চি, আমাদের বাংলাদেশে ইঞ্চিটাই বেশি বুঝি আমরা, এটাই ভালো। ওকে, তো এখান থেকে আমি যদি এই যে এটা সিলেক্ট করে নিয়ে আমি যদি 5 দেই, তাহলে কি হলো, আমার সবগুলো কাজ করতেছে না কেন এটা? আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখি, আমার যদি এইভাবে ছোট বড় করতে হয়, আমার এই কর্নারটা ঠিক থাকবে, যেখানে আছে ওখানেই থাকবে। ঠিক আছে, এই কর্নারটা আমার যেখানে আছে ওখানেই থাকবে, বাট আমি এই দিক থেকে কমবে বাড়বে। আমি যদি আরো বাড়াইতে হয়, তাহলে আমি যে কর্নারটা দেখা যায়, এই যে মাউসটার এখানে অনেকগুলো আছে, এখন কি মিডলে দেওয়া আছে, এখন যদি আমি কোনো সাইজ চেঞ্জ করি, তাহলে এটা
সেট নিচে আমি উপরে দিচ্ছি বারবার, না এই পাশে। ওকে, তাহলে কি মাঝখানে দেওয়া আছে, এই জন্য কি চারদিক থেকেই বড় ছোট হচ্ছে। আমি যদি এটাকে এক পাশে দিই, এই যে এক কর্নারে দিলাম, এখন আমি 3 ইঞ্চি দিলাম, এদিকে 3 ইঞ্চি দিলাম, বুঝছেন সবাই কি হয়েছে বলেন? সাইড থেকে হয়েছে আমার, এটা কিন্তু কিছু হয় না। দেখা গেছে আমি আমার আর্টবোর্ড নিয়ে নিলাম, এখন ডিজাইনটা আমি এখান থেকে শুরু করব, এটাও আমি ঠিক করে ফেলছি, এখানেই রাখলাম। তারপরে আমার শেপটা যদি আমি এই যে এতটুকু আছে, এখন যদি আমার বড় ছোট করতে হয়, সমানভাবে যদি আমি বড় ছোট করি, তখন আমার আবার এখানে আসতে হবে, তাই তো? তো তার চেয়ে আমি তখন কি করব, আমি যে দিকে খুশি, আমি যদি এই যে এই কর্নারে দিয়ে রাখি, তখন আবার আমি 3 ইঞ্চি দিলাম, ঠিক এই কর্নারটা যেখানে ছিল ওখানেই আছে, ঠিক আছে? এখান থেকে এই পাশে ডান পাশে বাম পাশে একই। ক্লিয়ার সবাই? আবার দেখেন সেটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, জুম ইন ইন আউট কিভাবে করতে হয়? আমি এইভাবে এটা রোটেট করতে পারি, তাই তো? কর্নারে ধরলেই এটা আসে, এটা আমি রোটেট করতে পারি। আমি যদি শিফট ধরে রোটেট করি, তাহলে কি একটা নির্দিষ্ট এই যে সমান থাকবে, এরকম আমি প্লাস বানালাম। শিফট ধরে রোটেট করলে কি হয়, মানে এটাও এক ধরনের রেশিওটাই ঠিক, ইয়াটা কি বলে অ্যালাইনমেন্টটা ঠিক রাখে শিফট ধরে রাখলে। যাই হোক, আমি যদি নির্দিষ্ট আমার অ্যাঙ্গেল থাকে যে এটাকে আমি 30 ডিগ্রি কিংবা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করব, তখন কিভাবে করব? আমি তো এইভাবে কি আর আমি অ্যাঙ্গেল বুঝবো? এইভাবে অ্যাঙ্গেল বুঝবো? বুঝবো না। তখন আমি এই যে এখান থেকে আমি 45 দিলাম। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? আমার যদি নির্দিষ্ট দরকার হয় যে আমি ঠিক অত ডিগ্রি অ্যাঙ্গেল রাখবো, এরকম ডিজাইনের ক্ষেত্রে দরকার হইতেই পারে। তো আমি যদি নির্দিষ্ট থাকে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেল করব, তখন এইভাবে অ্যাঙ্গেল করব। আর যদি এমনিতে দরকার হয় যতটুকু দরকার ওইভাবে করব। আর শিপ ধরে এভাবে 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 চারটা হয়। ওকে, আচ্ছা, এগুলা তো ওখান থেকে আমরা দেখছি, তাই তো? এগুলা দেখার দরকার আছে? কর্নার এগুলা পিছনের সময়। জি বলেন। হ্যাঁ, এখানে রুলার বার আছে, রুলার বারটা আসে কন্ট্রোলার, এখানে ইয়াতেও আছে, আমি সবকিছু ভেতরেও আছে, এই যে রুলার, ঠিক আছে? এই যে শো রুলার কন্ট্রোলার, ঠিক আছে? কন্ট্রোলার আবার যদি হাইড করতে হয়, আবার কন্ট্রোলার দিলে হাইড হয়ে যায়। ওকে, এখানে আরেকটা জিনিস আমরা দেখি মজার, এই জিনিসটা অবশ্যই অনেক ইম্পর্টেন্স, সবাই খেয়াল করবেন। এটা আমি যদি ছোট করি, হ্যাঁ, আমি শিফট ধরে অল্টা ধরে সমানভাবে ছোট করলাম, কি হয়েছে? আমার ঠিক আমি ছোট হয়েছে, আমার অবজেক্টটা ছোট হয়েছে না? কিন্তু আমার বর্ডারটা কি ছোট হয়েছে মনে হয়? বর্ডারটা ঠিক যতটুকু পয়েন্ট, যত পয়েন্ট ছিল ততই আছে। এখন আমি একটা ডিজাইন করব, আমার ডিজাইনটা আমি সব ছোট হবে, সব একসাথে ছোট হওয়া দরকার না? তখন কি করব? আবার অনেক সময় দরকার নাও হইতে পারে। যে যতগুলো অপশন এখানে দেওয়া আছে প্রতিটাই কাজে লাগে, এই জন্যই দেওয়া হয়েছে। তো যাই হোক, এগুলো আরো আপডেট ভার্সনে আসছে, আগের ভার্সনে ছিল না। তো আমি যদি এখন বর্ডার সহ সমানভাবে আমার যদি আমার ফিল কালারটা ঠিক যতটুকু ছোট হচ্ছে, বর্ডারটা ওই অনুপাতে যদি ছোট হতে হয়, তখন আমরা এই যে এখান থেকে স্কেলটা উঠাই দিব, না স্কেলটা দিয়ে দিব, আর এটা তো এখানে নাই।
যে অপশনটা, ঠিক আছে। এই যে এটা দেখছেন স্কেল স্ট্রোক এন্ড ইফেক্ট, এটা আমরা কি সিলেক্ট করে দিব, টিক দিয়ে রাখবো। এটা এখন যদি আমি ছোট করি দেখেন কি হয়, দেখছেন বর্ডারটাও ছোট হচ্ছে, ওই অনুপাতেই ছোট হচ্ছে। আবার যদি ছোট থেকে আমি বড় করি ওই অনুপাতেই বড় হচ্ছে। আবার যদি এরকম না দরকার হয় তখন কি এটা আমরা উঠাই দেব। হ্যাঁ, এগুলো ট্রান্সফর্ম থেকে হয়। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, আরেকটা স্কেল আছে, স্কেল কর্নার্স দেখা যায়, সবাই দেখতেছেন? আরেকটা আছে দেখেন স্কেল কর্নার্স, এই যে কর্নার গুলা, এটারও একটা দেখাই। আমি এখন যদি এটা ছোট করি, আরেকটা অবজেক্ট নিয়ে পাশাপাশি করি, তাহলে পার্থক্যটা বুঝবেন। আমি এটা ছোট করলাম, কি হচ্ছে, এটা গোল হয়ে যায়, দেখছেন? রাউন্ড হচ্ছে। এটা কেন রাউন্ড হচ্ছে? মানে আমার অবজেক্টটা ছোট হচ্ছে, কিন্তু আমার রাউন্ডটা, আমার যে বর্ডারের চারপাশে চার কর্নারের যে রাউন্ডটা, ওই রাউন্ডটা থেকে যাচ্ছে, ওটা ছোট হচ্ছে না। ঠিক আছে? তো আমি ছোট করতেছি, আমার সহ ছোট হবে, কর্নার গুলো সহ ছোট হবে, কারণ এটা বড় ছিল বিদায় এতটুকু, কার্ভটা ছিল এতটুকু। এখন আমি ছোট করলে অবশ্যই এটা ছোট হওয়া দরকার। তখন আমরা এই যে উপরেরটা দিয়ে রাখবো স্কেল কর্নার, তখন এই যে দেখেন এখন ছোট হচ্ছে, এখন আর রাউন্ড হচ্ছে না। রাউন্ড হচ্ছে কি, তাহলে বুঝতে পারছি ট্রান্সফর্মের কাজগুলো এই কয়টাই কাজ, এই প্যানেলটা থেকে এই কয়টাই কাজ। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন ট্রান্সফর্ম থেকে? এটা গতকালকেও দেখাইছি, বলছে গত ক্লাসে। যাই হোক, এগুলো বাসায় আপনারা প্র্যাকটিস করেন নাই, করলে আজকে অবশ্যই প্রথমেই জিজ্ঞেস করতেন। কপিটা শর্টকাটে হচ্ছে, এই যে সিলেক্ট করলাম, মুভ করার সময় আমি অল্টার ধরবো। অল্টার ধরলে কি হয় দেখেন, এই যে মাউসটার দিকে তাকান, মাউসের যে কার্সারটা ওটার দিকে তাকান, দেখেন আমি অল্টার ধরলে কি হয়, কি আসে? ডাবল আসে না? তার মানে কি, এখন আমি ছেড়ে দিলে এটা ওখানেও থাকবে এখানেও থাকবে। আর যদি এটা ছাড়া অল্টার না ধরে যদি দেই, তাহলে কি হয়, ওইটাই মুভ হবে। ঠিক আছে? ওকে, এগুলো বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন, তাহলে মনে থাকবে। সময় দিচ্ছেন যেহেতু, অবশ্যই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবেন সবাই। আরেকটা, এই দেখেন, এই যে এটা কি টুলস এর কাজ বলেন? এটা কি টুলস? এটা কি টুলস? ইলিপস। এটা ইলিপস টুলস। ইলিপস টুলস আমি যখন সিলেক্ট করি, আমার যে বক্সটা আসছে, হ্যাঁ, বক্সটা বাড়তি না, বক্সটা সবসময় স্কোয়ার আসে। ঠিক আছে? ওই বক্সটা সবসময় স্কোয়ার আসে। এখন আমার যদি অন্য কোনো কারণে আমার কাছে মনে হচ্ছে না আমার এই বক্সটা দরকার নাই, যাই হোক অন্য ডিজাইনের উপর করতেছে, আমি চাইলে এই বক্সটা হাইড করে রাখতে পারি। ঠিক আছে? আমি তখন শুধু আমার অবজেক্টটা ঠিক যতটুকু অতটুকুই আমার সিলেক্ট দেখাবে। এটা বক্সটা দেখানোর মানে কি, এটা হচ্ছে সিলেক্ট দেখানো। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট বি। দেখেন এখন সিলেক্ট করলে বক্স নাই। ঠিক আছে? কন্ট্রোল শিফট বি, এই যে এখন আছে, এটা এখানেও আছে কোথাও, কোথায় যে আছে, হ্যাঁ এই যে কন্ট্রোল শিফট বি, এটাকে কি বলে, বাউন্ডিং বক্স। এখন যদি আমি হাইড করে দেই, দেখছেন হাইড হয়ে গেছে বক্সটা। আবার যদি এখান থেকে শো করে দেই, ভিউতে শো বাউন্ডিং বক্স। ঠিক আছে? এটা অনেক সময় কাজের ক্ষেত্রে দরকার হতে পারে। আচ্ছা, আমি যদি এখন আউটলাইন প্রিভিউ করতে হয় কি করব? গত ক্লাসে দেখানো হয়েছে আউটলাইন প্রিভিউ। এখন কি প্রিভিউ আছে? এটা জিপিইউ, এটা হচ্ছে নরমাল প্রিভিউ। গুড, কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল ওয়াইটা এটা অবশ্যই কাজে লাগে ভাই, এটা ডিজাইনের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। আপনি অনেক কালার দেখবেন আপনার চোখে, আপনি বুঝতেছেন না কালারটা কি, কিংবা এটা বর্ডারটা কোথায় আছে বোঝা যায় না। এই যে যেমন এই দুটো এখন একই, বোঝা যাচ্ছে না, একটার উপরে অনেক শেপ থাকতে পারে। আমরা ডিজাইন করলে কি শুধু ব্যাকগ্রাউন্ড দিয়ে পুরো লেখালেখি দেই, একটা ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার। অনেকগুলো কালার কিভাবে হয়? অনেকগুলো শেপ দিয়ে অনেকগুলো কালার হয়। ঠিক আছে? তো এটাও এক কথায় আপনাদেরকে যা দেখানো হচ্ছে আসলে সবই নিতে হবে। সবই যদি নিতে পারেন তাহলেই আপনারা সাকসেস হইতে পারবেন। ওকে, আচ্ছা
আচ্ছা এবার আরেকটা দেখেন, আরেকটা টুলস নিয়ে দেখি। কারো কি ব্রেক দরকার আছে কি? ব্রেক দরকার থাকলে ব্রেক নেন, আর দরকার না থাকলে একটু মনোযোগ দেন, ঠিক আছে? এটা কি প্যানেল? পাথফাইন্ডার। পাথফাইন্ডারের কাজ কি দেখি। আজকে যেগুলো দেখাচ্ছি এগুলো হয়তো আবার পরবর্তী ক্লাসে দেখানো হবে না, তো যেটা মিস করবেন ওটাই মিস। বাসায় গিয়ে কতটুকু সময় দিবেন জানি না, তবে দিবেন। আমি বুঝার জন্য দুই কালার দিলাম। এটা কি স্কোয়ারই রেখে। এখন যদি আমার এমন দরকার হয়, আচ্ছা আপনাদেরকে একটা ডিজাইন বানায় দেখাই। এটা কি হতে পারে বলেন তো? মেঘ হবে। তো কিভাবে করব মেঘ? এখন এখন কেমন দেখা যায়? এখন এটা প্রত্যেকটাই আলাদা আলাদা অবজেক্ট। এটাকে আমি একটা অবজেক্ট করব, একটাই ইউনিটে নিব প্রত্যেকটা, ঠিক আছে? এইগুলো হচ্ছে পাথফাইন্ডারের কাজ। প্রত্যেকটাকে কাটা ছেঁড়া যা করতে হয় এগুলো হচ্ছে পাথফাইন্ডারের কাজ। এখন আমি প্রত্যেকটা শেপ এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা শেপকে যদি আমি একটা ইউনিটে নিয়ে আসি, একটা শেপ বানাই, তাহলে এই যে দেখেন পাথফাইন্ডারে এখানে অনেকগুলো অপশন আছে। এই প্রথমটা কোনটা কি, এগুলোতে মাউস নিলেই নামটা চলে আসে। এটার নাম কি? ইউনিট। এটার নাম হচ্ছে ইউনিট। তো আমি ইউনিটে দিব। ইউনিটে দিলেই সবগুলোকে একটা ইউনিটে নিয়ে নিছে, সবগুলোকে সে একটা ইউনিটে নিয়ে নেয়। মানে আমার 5টা 6টা শেপ একটা শেপই হয়ে যায়। 15-20 মিনিট। রয়ে গেছে আরো অনেক কিছু, যাই হোক এগুলো পরবর্তীতে দেখবো। আচ্ছা আজকে পাথফাইন্ডারের কাজটা প্যানেলটা আমরা পুরোপুরি শেষ করে নেই। হ্যাঁ, একটু মনোযোগ দেন সবাই। তো আমরা যদি একটা ইউনিটে প্রত্যেকটাকে যদি একটা শেপ করতে হয়, 6টা শেপকে যদি আমি একটা শেপ করি, তাহলে কি করতে হবে? ইউনিট করতে হবে। ইউনিটটা হচ্ছে কোথায় থাকে? পাথফাইন্ডারে থাকে। পাথফাইন্ডারের প্যানেল কোথায় থাকে? উইন্ডোজে থাকে। প্রত্যেকটা প্যানেল কোথায় থাকে? উইন্ডোজে থাকে। তাহলে আমি পাথফাইন্ডার থেকে ইউনিটে দিব। ওকে, তাহলে আমার একটা হবে। এটা ম্যাক কি এভাবে থাকে? উপরেরটা থাকতে পারে, নিচেটা কি এভাবে থাকে? তাহলে নিচে কি করতে হবে? কেটে দিতে হবে। এই কাটা ছেঁড়া সবকিছুই আরো করা যায়, আরো অন্য পদ্ধতিও আছে, তো পাথফাইন্ডার থেকেও করা যায়। তো আমি একটু আগে যেটা আনলাম, এই যে আমি এটা কি, এটা আরেকটা কালার দেই, এটা আরেকটা অবজেক্ট নিচ্ছি আমি। হ্যাঁ, তা আমি এই সমান করে ফেলবো, সব প্রত্যেকটাকেই সমান করবো। এখন কেটে দিব এই দুইটা অবজেক্ট, ঠিক আছে? আমার একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট কেটে দিব, মানে এই সমান কেটে দিব। তাহলে আমি দুইটা অবজেক্ট নিয়ে কাজ করতেছি, তাই না? আমি কাজ করতেছি দুইটা অবজেক্ট নিয়ে, তাহলে আমার কি করতে হবে? দুইটাই সিলেক্ট করতে হবে। কি, যত যেইটা নিয়ে কাজ করবো ওটা আগে সিলেক্ট করতে হবে। দুইটা অবজেক্টই সিলেক্ট করতে হবে। সিলেক্ট কিভাবে করতে হয়? এভাবে ড্র্যাগ করা হয়, আবার একটা সিলেক্ট করে আরেকটা শিফট ধরে দিতে হয়। তারপর আমি দুইটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দ্বিতীয়টা কি? মাইনাস ফ্রন্ট। মানে কি, উপরেরটা যা আছে এটা মাইনাস হয়ে যাবে। এখানে মাইনাস ফ্রন্ট, উপরে আমার যে অবজেক্টটা আছে এই অবজেক্টটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, দিয়ে দেখি কি হয়। কি হয়েছে? আমার ঠিক উপরের অবজেক্টটা যতটুকু ছিল অতটুকুই মাইনাস হচ্ছে। ঠিক আছে, আনডু রিডু কি দেখানো হয়েছে? হ্যাঁ, কন্ট্রোল জেড হচ্ছে আনডু, আর রিডু হচ্ছে কন্ট্রোল শিফট জেড। এগুলো এই যে এডিটর থাকে, এই যে আনডু মুভ রিডু। ঠিক আছে, কন্ট্রোল জেড হচ্ছে আনডু, শিফট কন্ট্রোল জেড
রিডু। যাই হোক, তাহলে আমরা কি কি করব, দ্বিতীয় পাথফাইন্ডারের দ্বিতীয়টা কি মাইনাস ফ্রন্ট। মাইনাস ফ্রন্ট দিলে কি হয়, ফ্রন্টে আমার যে অবজেক্টটা থাকবে, আমি যে কয়টা অবজেক্ট, এখানে আমি দুইটা অবজেক্ট সিলেক্ট করছি, এখানে যদি আমি চারটা অবজেক্টও সিলেক্ট করি, ঠিক ফ্রন্টে আমার যে অবজেক্টটা থাকবে ওই অবজেক্টটা যত জায়গায় যতগুলোর সাথে থাকবে ওই অংশগুলো আমার ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আমি আর একটা কথা বলি, ডিজাইন করার ক্ষেত্রে আমরা যখন কোনো ডিজাইন করি, বিভিন্ন ধরনের লোগো কিংবা বিভিন্ন ধরনের ডিজাইন থাকে, হ্যাঁ, এই যে ডিজাইনগুলো করা, এগুলো আপনি যদি শেপ দুইভাবে করা যায়। একটা হচ্ছে এই যে এই পেন টুলের কাজ এখনো আসে নাই, ওটা আসবে, এটা অনেক 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 ইউজ হয়, এটাও লাগবে। এইভাবে করা যায়, আর এভাবে করলে কি হয়, আমি যেভাবে খুশি ওভাবে আমার অবজেক্টটা কি ক্রিয়েট করতে পারি, তাই তো? এটা দিয়ে যেভাবে ইচ্ছে ওভাবে নিতে পারি। আর শেপ দিয়ে নিলে ওখানে যে কয়টা দেওয়া আছে আমি ও কয়টা ইউজ করতে পারবো। তবে শেপ টুলস গুলো কি হয়, অনেক স্মুথ হয়, অনেক সুন্দর হয়, তাই না দেখতে শেপ টুলস গুলো? কারণ এগুলো হচ্ছে সফটওয়্যারের নিজস্ব, এই জন্য এগুলো অনেক সুন্দর হয়, মানুষ করলে সুন্দর হয় না। তো তখন আমি কি করব, বিভিন্ন শেপ, আমার যদি কোনো রাউন্ড শেপ নেওয়া দরকার হয়, যেমন এই যে আমি মেঘটা কি করছি, মেঘটা কি দিয়ে নিছি, রাউন্ড শেপ, আচ্ছা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। তো এটা নিচে নেওয়াতে, রাউন্ড দিয়ে নেওয়াতে আমার কি এই রাউন্ড গুলো অনেক সুন্দর। আর আমি যদি এটা দিয়ে নিতাম তাহলে কি হতো, আমার তো মেঘ তো আর বানানো নাই, আমি কি করছি, কয়েকটা অবজেক্ট ইউজ করে একটা ডিজাইন করেছি, তাই তো? আপনি যত বেশি শেপ ইউজ করে ডিজাইন করতে পারবেন অতই আপনার ডিজাইন সুন্দর হবে। বুঝছেন সবাই? যত বেশি শেপ ইউজ করে ডিজাইন ক্রিয়েট করতে পারবেন অতই আপনার ডিজাইন সুন্দর হবে। আর শেপ ইউজ করে যদি ডিজাইন করতে হয় তাহলে অবশ্যই আপনার পাথফাইন্ডারটা পুরোপুরি মাথায় থাকতে হবে, যদি শেপ দিয়ে আপনি ডিজাইন করেন। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা এটা কি, এটা ছিল ফ্রন্ট, মাইনাস ফ্রন্ট থেকে উপরের অবজেক্টটা যতটুকু থাকবে ওটার সাথে ওটা মাইনাস হবে, হ্যাঁ, এটা মাইনাস। এবার আমরা তৃতীয়টায় যাই। তৃতীয়টা কি আমি নিজেও জানি না, দুইটা সিলেক্ট করে দেখি কি হয়। এখানে কিন্তু আরেকটা জিনিস দেখেন, এখানে মজার একটা জিনিস আছে, এটা দেখতে কেমন, এটা দেখতে এরকম না যে দুইটা জিনিস একসাথে হয়ে গেছে, আর পরেরটা কি রকম, প্রত্যেকটার মধ্যে কিন্তু এরকম দেওয়া আছে। আর এটা কি হইতে পারে, দুইটা অবজেক্টের সংযোগ যতটুকু আছে ঠিক অতটুকু থাকবে। ঠিক আছে, দুইটা, এই যে দেখেন আমি এই দুইটা আমি সিলেক্ট করলাম, দুই কালার দেই, দুই কালার দেই। এখন আমি এটা দিলাম, ঠিক সংযোগ যতটুকু ছিল দুইটার মধ্যে ওই জায়গাটুকুই থাকবে, বাকিটা ডিলিট হয়ে যাবে। আবার আরেকটা আছে বাকিটুকু থাকবে, সংযোগটা থাকবে না। এটা হচ্ছে এটা অনেক কাজে লাগে, শুধু কাজে না, এই পাথফাইন্ডারে এই টুলসটা আপনার অনেক কাজে লাগবে। এটা কি এক্সপ্লয়েট, এটা কি, এটা আপনার ফটোশপে গেলেও লাগবে। এটা কি এক্সপ্লয়েট, এটা মনে রাখবেন। এটার কাজ কি, আমি এখানে এই শেপটা করছি, হ্যাঁ, এখন আমার যদি ভেতরের থেকে কোনো অংশ আমার বাদ দিতে হয়, আচ্ছা আরেকটা জিনিস দেখেন, আমার এখন একটা এখানে যে দুইটা অবজেক্ট, এটা তো বুঝতে পারছেন আপনারা, তাই না? এখন আমি এটা কোনোভাবেই সিলেক্ট করতে পারতেছি না, ছোটটা পারতেছি, সিঙ্গেল ধরলে কি হচ্ছে, বড়টা আসছে। তখন আমি কি করব, আউটলাইন বাইর করতে গেলে আমার আরো দেরি হবে, আরো সহজভাবে করা যায়। ঠিক আছে, তখন আমি এইভাবে দিয়েও করতে পারি। ঠিক আছে, এইভাবে দিয়েও করতে পারি। আরেকটা হচ্ছে আমি একটা সিলেক্ট করলাম, শিফট ধরে এটার উপর দিয়ে এইভাবে ডার্ক করব। সবাই কি বুঝতে পারছেন কি করছি? আরেকবার বলি, ওকে, আমার এটা কোনোভাবে, এটা আমার এই অবজেক্টটা উপরে, এই জন্য আমার নিচের অবজেক্টটা সিলেক্ট হচ্ছে না। ঠিক আছে, এখন আমি কি করব, শিফট ধরে বাইরে থেকে ড্র্যাগ করে এইভাবে নিয়ে যাব, মানে ওই ঠিক আমার নিচের যে অবজেক্টটা আছে ওটা অবশ্যই আমার ড্র্যাগের ভিতরে থাকতে হবে। তারপরে আমি ছেড়ে দিব, কি হবে এতে, শুধু এটা না, আপনি যদি এখানে এইভাবে থাকে, এই একটা তো এটা জানেন যে শিফট ধরে ধরে একটা করে করতে হয়। আবার শিফট ধরে ধরে যদি আমি যাই তাহলে একটা করে আবার ছেড়ে দেয়, সিলেকশন ছেড়ে দেয়। ঠিক আছে, সেম একই কাজ, শিফট ধরেই
শিফট ধরে যদি আমি এটার উপর দিই, সিলেকশনটার উপরে এভাবে দেই, তাহলে আমার ওই অবজেক্টটা চলে আসবে। ঠিক আছে, তো এখন আমার এখানে দুইটা অবজেক্ট আছে, দুইটা অবজেক্ট আমি দ্বিতীয়টা সিলেক্ট করে এটাকে উপরে উঠাই দিলাম। কিভাবে উঠাইছি সেটা পরে দেখি। তো উঠাইছি, তো এখন আমার মাঝখানটা কি থাকবে? কিছুই থাকবে না, গ্যাপ থাকবে মাঝখানটা। তখন আমি মানে একটা অবজেক্টের ভিতরে আপনি এখানে যদি আরো 4-5টাও দেন, হ্যাঁ, আমি আবারও বলি, এই যে এখন যে কাজটা দেখাবো এটা আপনার অনেক অনেক দরকার হবে। ফটোশপ, ইলাস্ট্রেটর সব কিছুতেই লাগে এটা। আমি 4-5টা দিলাম, হ্যাঁ, দিয়ে সবগুলো একসাথে সিলেক্ট করে কি কি করব? এক্সক্লুড করব। কি করব? এক্সক্লুড করলাম। কি হয়েছে? আমার ঠিক যতগুলো অবজেক্ট ছিল উপরে ওগুলো এক্সক্লুড হয়েছে, ওগুলো ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন এটা? এগুলো ফাঁকা হয়েছে, এগুলোর থেকে আমরা আবার ইচ্ছা করলে এগুলোকে ফিরেও নিয়ে আসতে পারি। কিভাবে ফিরে নিয়ে আসবো? রাইট বাটন ক্লিক করে রিলেজ কম্পাউন্ড পাথ, আবার ফিরে আসছে ওগুলো। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? এই টুলসটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে। এটা আপনার সবচেয়ে বড় যে অবজেক্টটা থাকবে ওইটা থেকে ভিতরের গুলো ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আমি তাড়াতাড়ি শেষ করি, বসে আবার কথা বলবে। এটা 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 এটার কি নাম? ডিভাইড টুল। যে ডিভাইড কি হতে পারে আমরা সবাই বুঝতে পারছি অবশ্যই। আমার এটা থেকে এটা এই দুইটা দেখেন কি হয়, ডিভাইড দিলাম, কি হয়েছে? আমি সিলেক্ট করতেছি, একটা দুইটাই সিলেক্ট হয়ে যায়, এটা গ্রুপ হয়ে গেছে। আপনাদেরকে গ্রুপ আনগ্রুপ করার দেখানো হয় নাই, তাই না? আচ্ছা, এখন আমি আনগ্রুপ করলাম, পরে দেখাই। তাহলে আনগ্রুপ করছি, আনগ্রুপ করাতে দেখেন কি হয়েছে, এটা 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 মানে যতগুলোর সাথে যতগুলোর সংযোগ থাকবে প্রত্যেকটাই ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে, পাথফাইন্ডার এটার কাজ কি? ডিভাইডের কাজ হচ্ছে ঠিক যতগুলো আমি এখানে একটা অবজেক্ট দিছি, আমি আরো যদি অবজেক্ট থাকতো একই হইতো, প্রত্যেকটা অবজেক্টই ডিভাইড হয়ে যেত। হ্যাঁ, ডিভাইড হওয়ার পরে অটো গ্রুপ নিয়ে নেয়, তখন আপনি গ্রুপটা আনগ্রুপ করতে হবে। আচ্ছা, গ্রুপ আনগ্রুপ আমরা পরে দেখবো, আজকে দেখবো না। এই যে দেখেন আমি এটা ডিভাইড করছি, এখন যদি আবার এটা আমাদের একসাথে করতে হয় কি করতে হবে? এটা একটু আগে দেখাইছি, কি করতে হবে? হ্যাঁ, ইউনিট করতে হবে। ইউনিট হচ্ছে প্রথমটা, একটা হয়ে গেছে। ঠিক আছে, আপনারা মনে রাখেন না কেন? মনে রাখবেন। দ্বিতীয়টা কি? ট্রিম করে দেখেন কি হয়। কি হয়েছে বলেন তো? কে বুঝছেন কি হয়েছে? হ্যাঁ, এই দুইটাতে এটার যে বাড়তি অংশটা ওটার ভেতরে ছিল, হ্যাঁ, ওটা থাকবে না। দেখাই, এখন উপরে যেটা উপরে থাকবে ওটাই পুরাটা থাকবে, নিচেরটার বাড়তি অংশটা কেটে যাবে। ঠিক আছে, ওকে। তারপরে 3 নাম্বারটা হচ্ছে, 3 নাম্বার না, এটা কত নাম্বার? এটা হচ্ছে ক্রপ করাটা আসলে এটা অন্যভাবে করা যায় সহজভাবে। যাই হোক, আমরা শেষেরটা দেখি। এটা কি? মাইনাস ব্যাক। আগে আমরা কি করেছিলাম? আগে মাইনাস কি ছিল? ফ্রন্ট। তাহলে মাইনাস ফ্রন্টটা ছিল কি? উপরের অবজেক্টটা মাইনাস হয়ে যাবে। এখন কি হবে তাহলে? নিচের অবজেক্টটা মাইনাস হবে। আমি দিয়ে দেখি। ঠিক আছে, পাথফাইন্ডার তো ক্লিয়ার মোটামুটি সবাই? কারো কোনো কোশ্চেন, কনফিউশন নাই কারো? আচ্ছা, ঠিক আছে, এখন আপনারা আজকে এই পর্যন্ত। হ্যাঁ, অবশ্যই আপনারা বাসায় গিয়ে অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না, আবারও বলি ভাই, সময়টা যেহেতু দিচ্ছেন কাজে লাগান। ঠিক আছে, বাসায় যদি আপনি প্র্যাকটিস না করেন শিখবেন না। আমি হয়তো অত ভালো বুঝাইতে পারি না, যতটুকু পারতেছি তাও দেখাচ্ছি। যাই হোক, তো পারবেন, আপনারাও পারবেন, আমিও আরো পারবো। ঠিক আছে, আমিও আরো বেশি পারবো, আপনারা আরো বেশি পারবেন। আমরা আস্তে আস্তে ফ্রেন্ডলি হয়ে গেলে আরো বেশি হয়ে যাবে আমারও অনেক কথা এখনো। যাই হোক, তো আজকে তাহলে এই পর্যন্তই থাক নাকি? আর সবাই বাসায় গিয়ে কি করবেন? প্র্যাকটিস অবশ্যই করুন। প্র্যাকটিস না করলে আপনি যে টাইম ওয়েস্ট করতেছেন, আমাদেরও টাইম ওয়েস্ট করতেছেন, আপনারটাও করতেছেন। আমাদের প্রবলেম নাই, আমরা দাঁড়াই গেছি। ঠিক আছে, তো যাই হোক, রেকর্ড কিসে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। বসে